ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আমরা আজকে আমাদের সেপ্টেম্বর মাসের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক স্কুল থেকে দেওয়া হয়েছে ক্লাস 8 ইংলিশ, এটা নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে অ্যাক্টিভিটি 1-এ আমাদের একটি বই থেকে টেক্সচুয়াল প্যাসেজ দেওয়া হয়েছে। আমরা একটু পড়ে নিই, তারপরে প্রশ্ন উত্তরগুলো পড়ার চেষ্টা করব। তোমাদের অনেকেরই এটা আগেই পড়া হয়ে গেছে। কোথা থেকে নেওয়া হয়েছে? কিং আর্থারের যে গল্পটি আছে সেখান থেকে নেওয়া হয়েছে। দেখো কি বলছে, কিং আর্থার কুড গিভ পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড। কিং আর্থার ইংল্যান্ডকে শান্তি এবং সমৃদ্ধি এনে দিয়েছিলেন। দ্য গ্রিডি ব্যারন্স, যারা লোভী সামন্তরা ছিল বা জমিদাররা ছিল, ওয়ার আনহ্যাপি উইথ কিং আর্থার, তারা রাজা আর্থারের উপর খুবই রেগেছিলেন বা একদমই পছন্দ করতেন না। বিকজ, কারণ হি ওয়াজ জেন্টল অ্যান্ড জাস্ট, তিনি ছিলেন খুব ভদ্র এবং ন্যায়পরায়ণ। হি ম্যারিড দ্য বিউটিফুল লেডি গিনিভার, ডটার অফ দ্য কিং অফ কর্নওয়াল। কর্নওয়ালের রাজা, তার মেয়ে ছিল গিনিভার। তাহলে কিং আর্থারের সঙ্গে গিনিভারের বিবাহ হলো। অন দ্য ওয়েডিং ডে, বিবাহের দিন, মার্লিন টুক হিম, কিং আর্থারের যিনি মন্ত্রণাদাতা মার্লিন এবং প্রফেট, তিনি তাকে নিয়ে গেলেন রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন, একটা সুন্দর করে সাজানো একটি তাঁবুতে। পেইন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু, সেটি রং ছিল ঘন বা গভীর লাল রঙের এবং ডার্ক ব্লু এবং ঘন নীল রঙের। দ্য ফ্লোর ওয়াজ মার্বেলড, তার মেঝেটি মার্বেল অর্থাৎ মার্বেল পাথর দিয়ে বাঁধানো ছিল। ইন দ্য মিডল অফ দ্য রুম, আর ঘরের ঠিক মাঝখানে, ওয়াজ আ হিউজ রাউন্ড ওক টেবিল, একটা বিশাল গোল ওক কাঠের তৈরি একটি টেবিল ছিল। রিচলি কার্ভ, খুব সুন্দর নকশা করা। ক্যাপেবল অফ সিটিং, যেখানে বসতে পারতেন 50 পিপল, চারিদিকে 50 জন লোক বসতে পারতেন টেবিলটে। দিস ওয়াজ দ্য ফেমাস রাউন্ড টেবিল, এটাই সেই বিখ্যাত গোল টেবিল। হুইচ গ্যাদার্ড কিং আর্থার্স ডিভোটেড নাইট, যেখানে রাজা আর্থারের যারা অনুগামী নাইট বীর যোদ্ধা সেখানেই জড়ো হতেন এবং আলোচনা করতেন। দিস নাইটস প্রমিসড দ্যাট দে উড হেল্প দ্য হেল্পলেস, এই নাইটগুলো বা এই যোদ্ধারা কী প্রতিজ্ঞা করেছিল? তারা হেল্পলেস অর্থাৎ যারা অসহায় তাদেরকে সাহায্য করবে। বি জেন্টল টু দ্য উইক, যারা দুর্বল তাদের প্রতি সদয় ব্যবহার করবেন। অ্যান্ড পানিশ দ্য উইকেড, এবং যারা শয়তান তাদেরকে শাস্তি দেবেন। টু কিপ দেয়ার ভোজ, তাদের এই প্রতিজ্ঞা রক্ষা করতে গিয়ে দ্য নাইটস আন্ডারটুক কাউন্টেস হ্যাজার্ডাস অ্যাডভেঞ্চার্স, তারা অসংখ্য ভয়ঙ্কর যুদ্ধে জড়িয়ে পড়ে। দ্য স্টোরিজ অফ দেয়ার গুডনেস অ্যান্ড কাইন্ডনেস, তাদের দয়া, তাদের যোদ্ধার কাহিনী চারদিকে কী হয়, স্প্রেড, ছড়িয়ে পড়ে থ্রু আউট দ্য কান্ট্রি, সমগ্র দেশে। এখান থেকে দেখো প্রথমে কী কোশ্চেন দেওয়া আছে, নাম্বার এতে দেওয়া আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। কী কী আছে শূন্যস্থান দেখে নিই আমরা। দ্য রেইন অফ কিং আর্থার গিফটেড ইংল্যান্ড, রাজা আর্থারের শাসনকালে ইংল্যান্ড কী পেয়েছিল? পিস অ্যান্ড প্রসপারিটি, এই উত্তরটা লিখে নেব তোমরা। পিস অ্যান্ড প্রসপারিটি, শান্তি এবং সমৃদ্ধি। 2 নম্বর দেখো, লেডি গিনিভার ওয়াজ দ্য ডটার অফ, লেডি গিনিভার আর্থারের স্ত্রী, কার মেয়ে ছিলেন? কিং অফ কর্নওয়াল, কর্নওয়াল রাজ্যের রাজা, তার মেয়ে ছিলেন গিনিভার, কিং অফ কর্নওয়াল। 3 নম্বর, দ্য রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন পেইন্টেড, সেই সুন্দর তাঁবুটি কী রঙে রাঙা হয়েছিল? ক্রিমসন, ঘন লাল, অ্যান্ড ডার্ক ব্লু, এবং চকচকে লাল এবং ঘন নীল রং দিয়ে। এবার চলে আসছি আমরা নাম্বার বি এর কোশ্চেনে। কোশ্চেনগুলো আমরা দেখে নিই পরের পাতায়, চলো এখানে পেয়ে যাব। প্রথম কোশ্চেন আছে দেখো, হোয়াই ওয়ার দ্য ব্যারন্স আনহ্যাপি, কেন ব্যারনরা খুব অপছন্দ করতো রাজাকে বা তারা একদমই খুশি হয়নি কেন? উত্তর লিখব, দ্য গ্রিডি ব্যারন্স ওয়ার আনহ্যাপি উইথ কিং আর্থার বিকজ হি ওয়াজ জেন্টল অ্যান্ড জাস্ট, কারণ আর্থার ছিলেন খুব ভদ্র এবং ন্যায়পরায়ণ, তাই ব্যারনরা একদমই খুশি হয়নি। ওকে, নাম্বার 2 দেখো, গিভ আ ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য প্যাভিলিয়ন হোয়ার মার্লিন টুক কিং আর্থার, যেখানে মার্লিন আর্থারকে নিয়ে গেল সেই প্যাভিলিয়নটা, তাঁবুটা, সেটার বর্ণনা করতে বলেছে। আমরা বইয়েই পেয়ে যাচ্ছি বর্ণনা, সেটা লিখে দিচ্ছে দেখো টেক্সচুয়ালে। দ্য রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন ওয়াজ পেইন্টেড
crimson and blue. Its floor was marbled, and there was a huge round oak table in the middle of the floor. ব্যাস, তাহলে সেই সুন্দরভাবে সাজানো প্যাভিলিয়নটার চকচকে লাল রং এবং ঘন নীল রং দিয়ে রাঙানো ছিল, আর এর মার্বেল দিয়ে মেঝে করা ছিল, মাঝখানে ছিল একটা বড় ওক টেবিল। 3 নম্বর কোশ্চেন দেখো, হোয়াট ডিড দ্য নাইটস প্রমিস কিং আর্থার? রাজা আর্থারের যারা নাইট যোদ্ধারা ছিল তারা কি প্রমিস করেছিল? তারা প্রমিস করেছিল কি করব? কিং আর্থার্স নাইটস প্রমিসড দ্যাট দে উড হেল্প দ্য হেল্পলেস, তারা অসহায়দের সাহায্য করবে, বি জেন্টল টু দ্য উইক, দুর্বলদের প্রতি সদয় হবে, অ্যান্ড পানিশ দ্য উইকেড, এবং যারা শয়তান তাদেরকে শাস্তি দেবে। এই ছিল তাদের প্রতিজ্ঞা, নাইটদের প্রতিজ্ঞা। নাইট মানে কি? বীর যোদ্ধাদেরকে বলা হতো নাইটস। ওকে, এই গেল কোশ্চেনগুলোর অ্যান্সার। এরপরে অ্যাক্টিভিটি 2তে দেখো কিছু গ্রামাটিক্যাল ইউজ পাবো আমরা। প্রথমে দেওয়া হচ্ছে চেঞ্জ দ্য ইনটু ইনডাইরেক্ট স্পিচ। আমরা ন্যারেশন চেঞ্জ করেছিলাম, সেই ন্যারেশন চেঞ্জের আমরা এখানে ব্যবহার করব। প্রথমটা দেখো, মাই ফাদার সেড টু মি মে গড ব্লেস ইউ। তাহলে মে গড ব্লেস ইউ এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তাহলে আমরা কী করব? মাই ফাদার প্রেইড দ্যাট গড মাইট ব্লেস মি। মাই ফাদার প্রেইড, প্রার্থনা করলেন বাবা যেন ভগবান আমার মঙ্গল করবেন। এটা গেল অপটেটিভ সেন্টেন্স। নাম্বার টু এ আছে দ্য পুলিশ অফিসার সেড, পুলিশ অফিসার বললেন ডোন্ট গো দেয়ার, সেখানে যাবে না। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশসূচক বা নিষেধ। দ্য পুলিশ অফিসার অর্ডার্ড, নটটা আগে বসবে, দেখো এখানে খেয়াল করবে, টু নট করবে না, নট টু গো দেয়ার। দ্য পুলিশ অফিসার অর্ডার্ড নট টু গো দেয়ার। নাম্বার 3, রবি সেড দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান। রবি বলল পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এটা চিরন্তন সত্য ঘটনা, তাই এর কোনো চেঞ্জ হবে না। তাহলে রবি সেইড দ্যাট দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান, যা আছে সেটাই বসিয়ে দেবো আমরা, শুধু মাঝখানে একটা কী বসাবো? দ্যাট বসাবো। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। 4 নম্বরে, দ্য হেডমাস্টার সেইড টু মি, হেডমাস্টার আমাকে বললেন হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? তাহলে এটা ইন্টারোগেটিভ কোশ্চেন বোঝাচ্ছে। দ্য হেডমাস্টার আস্কড মি, এখানে আস্কড করবো, দেখো বানানগুলো ভুল করবে না। দ্য হেডমাস্টার আস্কড মি হোয়ার আই লিভড, অ্যাসার্টিভ করতে হলো, ইন্টারোগেটিভ ছিল সেটা করলাম অ্যাসার্টিভ, হোয়ার আই লিভড। ওকে, এবার আমরা অ্যাক্টিভিটি 3-তে এখানেও একটি গ্রামাটিক্যাল ইউজ পাবো। কি বলেছে? ক্লাসিফাই দ্য প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড দ্য সাবঅর্ডিনেট ক্লজ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড রাইট দেম ইন দ্য টেবিল। এই যে বাক্যগুলো দেওয়া আছে, কোন অংশটা এখানকার প্রিন্সিপাল অর্থাৎ প্রধান বাক্য, আর কোনটা ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ অপ্রধান বাক্য, সেটা এই নিচে বক্সে আলাদা করে লিখতে হবে, একটি বাক্যকেই ভেঙে ভেঙে লিখতে হবে। তাহলে প্রথমে দেখি, অ্যাজ ইট ইজ রেইনিং আই উইল নট গো। তাহলে অ্যাজ লিঙ্কার পাচ্ছি, তাহলে লিঙ্কার থেকে অ্যাজ ইট ইজ রেইনিং, এটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, তার মানে ডিপেন্ডেন্ট ক্লজে পড়ছে। আর আই উইল নট গো, যেহেতু আই উইল নট গো এটির ফাইনাইট ভার্ব, তাই এটা পড়ছে প্রিন্সিপাল ক্লজে। তাহলে আই উইল নট গো হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, অ্যাজ ইট ইজ রেইনিং এটি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। নেক্সট কী আছে দেখো, 2 নম্বর আছে ইট ইজ সার্টেন দ্যাট, এটা নিশ্চিত যে আ বার্কিং ডগ ডাজ নট বাইট, যে কুকুর বেশি ঘেউ ঘেউ করে তারা কামড়ায় না। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি প্রিন্সিপাল ক্লজ, ইট ইজ সার্টেন, ইট ইজ সার্টেন এটুকুটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর দ্যাট থেকে বাকিটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এটা নাউন ক্লজের একটি উদাহরণ। 3 নম্বর দেখো, দিস ইজ দ্য প্লেস হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। তাহলে এখানে দিস ইজ দ্য প্লেস এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এগুলো সবই ডিপেন্ডেন্ট ক্লজের ভাগ। তারপরে দেখো, হোয়াট হি সেজ ইজ নট ট্রু। তাহলে হোয়াট হি সেজ এটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ, আর ইজ নট ট্রু এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ।
ইফ ইউ মিট জারিন গিভ হার দিস বুক, তাহলে ইফ ইউ মিট জারিন এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর গিভ হার দিস বুক এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ওকে, এই ছকটা তোমরা লিখে নেবে। এরপরে দেখো কি দেওয়া আছে, এরপরে দেওয়া আছে একটি অ্যাক্টিভিটি 4-এ প্যারাগ্রাফ লিখতে বলেছে। কার সম্পর্কে পড়ে নি? Write a paragraph in about 80 words on the life of the famous painter and writer অবনীন্দ্রনাথ ট্যাগোর। অবনীন্দ্রনাথ ঠাকুরের নাম আমরা অনেকেই শুনেছি, বিখ্যাত একজন লেখক, পাশাপাশি একজন চিত্রকর শিল্পী। তার সম্পর্কে মোটামুটি 80 ওয়ার্ডের মধ্যে একটা কী লিখতে বলেছে? প্যারাগ্রাফ লিখতে বলেছে। এই পয়েন্টগুলো ব্যবহার করব আমরা। তাহলে চলো দেখে নিই। প্রথমে আমরা টাইটেল দেবো কার সম্পর্কে? অবনীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে। অবনীন্দ্রনাথ Tagore was born in the Jorasako town of Bengal. জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। Being the younger brother of গগনেন্দ্রনাথ Tagore, তিনি ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুরের ছোট ভাই। An eminent artist, অবনীন্দ্রনাথ was introduced to art early in his life. তাহলে গগনেন্দ্রনাথ ঠাকুর নিজেই একজন ভালো শিল্পী ছিলেন এবং তার ভাই হিসেবে ছোট থেকেই তিনি শিল্পচর্চা শুরু করেন, আঁকতে শুরু করেন। হি স্টাডিড ইন সংস্কৃত, তিনি সংস্কৃত কলেজে পড়াশোনা করেছিলেন। আফটার হিজ ওয়েডিং ইন 1889, 1889 সালে তার বিয়ে হয়ে যায়। হি লেফট সংস্কৃত কলেজ, তিনি সংস্কৃত কলেজ ছেড়ে দেন। হোয়ার, যেখানে হি ওয়াজ স্টাডিং ফর দ্য পাস্ট 9 years, কত সাল পড়েছিলেন তিনি? 9 বছর ধরে সংস্কৃত কলেজে পড়েছিলেন। অ্যান্ড জয়েন্ট সেন্ট জেভিয়ার্স কলেজ, তারপরে কোথায় যোগদান করলেন? সেন্ট জেভিয়ার্স কলেজে। অ্যান্ড স্টাডিড ইংলিশ, ইংরেজি নিয়ে পড়াশোনা করলেন। ফর 1.5 years, 1.5 বছর ধরে সেখানে তিনি সেন্ট জেভিয়ার্স কলেজে ইংরেজি নিয়ে পড়াশোনা করলেন। হি then enrolled at the famous Calcutta School of Art in the year 1890, 1889 সালে ক্যালকাটা স্কুল অফ আর্ট সেখানে তিনি যোগদান করলেন। অ্যারাউন্ড 1897, 1897 সাল নাগাদ হি লার্নড ভেরিয়াস টেকনিক্স, বিভিন্ন কলা কৌশল শিখে গেলেন। কিসের? ইনক্লুডিং দ্য টেকনিক্স ইউজড ইন ইউরোপিয়ান পেন্টিংস, ইউরোপের আঁকায় বা চিত্রকলায় যে টেকনিকগুলো ব্যবহার হয় অবনীন্দ্রনাথ সেগুলো শিখে গেলেন ক্যালকাটা স্কুল অফ আর্টে। প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখব। ভারত মাতা, দ্য পাসিং ওয়ে অফ শাহজাহান, গণেশ জননী আর অ্যামং হিজ ফেমাস নোটেবল পেন্টিংস, তার বিভিন্ন বিখ্যাত প্রচুর আঁকা রয়েছে, তার মধ্যে কয়েকটি বিখ্যাত আঁকা আছে। ভারত মাতা ছবি এঁকেছিলেন তিনি। দ্য পাসিং অ্যাওয়ে অফ শাহজাহান, শাহজাহানের মৃত্যুসজ্জা ছবি এঁকেছিলেন। ছবিটাতে তোমরা যদি সার্চ করো গুগলে দেখতে পাবে যে শাহজাহান বিছানায় শুয়ে আছেন মৃত্যুসজ্জায় এবং তাজমহলের দিকে মুখ করে শুয়ে আছেন, মারা যাবেন এরকম একটা অবস্থা। আর কি আছে? গণেশ জননী, অর্থাৎ মা দুর্গার একটি ছবি আছে, সেখানে গণেশকে কোলে নিয়ে আছেন। এগুলো তার বিখ্যাত কিছু আঁকা। প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখব। অলসো, এমনকি অ্যালং উইথ হিজ ব্রাদার গগনেন্দ্রনাথ, তার দাদা গগনেন্দ্রনাথকে সঙ্গে নিয়ে হি কেম আপ উইথ দ্য ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট, তিনি ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টে এলেন। হি অলসো রোড, তিনি কী কী লিখেছিলেন? মেনি বুকস, অনেক বইও লিখেছিলেন। যেমন বিশেষ করে বাচ্চাদের, শিশুদের নিয়ে অনেক বই লিখেছেন। ক্ষীরের পুতুল, রাজকাহিনী, নালক, বুড়ো আংলা, এটসেট্রা। তবে এখানে রাজকাহিনী হবে, হ্যাঁ, রাজা কাহিনী করা আছে, এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে একটু, এটা হবে রাজকাহিনী। নালক, বুড়ো আংলা, এগুলো তার বিখ্যাত কিছু শিশু সাহিত্যের বই। ইন দ্য ইয়ার 1889 হি ম্যারিড শ্রীমতী সুহাসিনী দেবী, 1889 সালে, আগেই জেনেছি আমরা, তার বিয়ে হয় কার সঙ্গে? শ্রীমতী সুহাসিনী দেবীর সঙ্গে। তিনি কে ছিলেন? দ্য ডটার অফ ভুজগেন্দ্র ভূষণ চ্যাটার্জি, সুহাসিনী দেবীর পিতার নাম। এবার শেষ লাইন করছি আমরা। হি পাস্ট অ্যাওয়ে, অবনীন্দ্রনাথ ঠাকুর মারা গেলেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অন অগস্ট 7, 7ই আগস্ট 1951, 1951 সালে ইন ক্যালকাটা, তৎকালীন কলকাতায়। হোয়ার হি স্পেন্ট মোস্ট অফ হিজ লাইফ,
যেখানে তিনি তার জীবনের বেশিরভাগটাই কাটিয়েছিলেন। শেষে তিনি কলকাতাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন 1951 সালের 7ই আগস্ট। ঠিক আছে, যতটা পারা যায় ছোটোর মধ্যে করে করা হয়েছে। তোমরা এই প্যারাগ্রাফটি ভালো করে খাতায় লিখে নেবে। ওকে, আর তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। চলো, থ্যাংক ইউ।